সাগরিকা লিটনদের নিউজিল্যান্ড পরীক্ষা সোমবার, ট্রফি উন্মোচনে হাস্যোজ্জ্বল দুই ক্যাপ্টেন। লিটনের লক্ষ্য 2028 টি-20 বিশ্বকাপ, নেই কোনো চাপ, স্বাধীনতা অফুরান। ওয়ানডে হারলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টম ল্যাথাম। কিউই ক্যাপ্টেন সাগরিকায় রান প্রসবা উইকেটের অপেক্ষায়। ইনজুরিতে এমবাপ্পে, ইয়ামাল। বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় স্পেন, ফ্রান্স। বিশ্বকাপ জিততে পারবে কি পর্তুগাল? ব্রুনো, সিলভা, CR7দের নিয়ে শক্তিশালী স্কোয়াড। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনের সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সাগরিকায় সোমবার শুরু 20 ওভারি ক্রিকেটের লড়াই। গেল বিশ্বকাপে রানার আপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর 2টায় শুরু ম্যাচ। বাংলাদেশ দল নামার কথা রয়েছে সাকলাইন, রিপনদের নতুন কম্বিনেশনে। অন্যদিকে কিউইরা টি-20তে ওয়ানডের বদলা নিতে প্রস্তুত। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলের প্রথম চয়েসের খেলোয়াড়রা সবাই ব্যস্ত আইপিএল ও পিএসএল-এ। 3 ম্যাচ টি-20 সিরিজের শুরুটায় দেখা যাবে অনেক অপরিচিত ক্রিকেটারদের। প্রায় 150 দিন পর বাংলাদেশ 20 ওভারি ফরম্যাটে নামার অপেক্ষায়। গেল বছরের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ 30টা টি-20 ম্যাচ খেলেছে। এই সময়ে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাকে পরাজিত করেছে কিছু ম্যাচে লিটনরা। তবে এত কিছু করেও টি-20 বিশ্বকাপে খেলা হয়নি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে। তো সেই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর গোটা দল এখন 2028 বিশ্বকাপের লক্ষ্যে গড়ে উঠছে। টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান লিটনদের বড় দায়িত্ব। শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়ও আছেন মাঝে। মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা এবার নেই। পেস লাইনে শরীফুল, সাইফুদ্দিন, তানজিম সাকিবের সঙ্গে আছেন নয়া, রিপন মন্ডল, আব্দুল গফফার সাকলাইন। স্পিনে রিশাদ, শেখ মাহিদিদের বড় দায়িত্ব একাদশে সুযোগ মিললে। ক্যাপ্টেন লিটন ও ম্যানেজমেন্টকে সেরা একাদশ বেছে নিতে তাই পড়তে হবে মধুর সমস্যায়। কাকে রেখে কাকে খেলাবেন সেটাও বড় একটা দুশ্চিন্তা। গেল বিশ্বকাপ রানার আপ নিউজিল্যান্ড অবশ্য তাদের সবশেষ খেলা দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অবাক করা ব্যাপার হলো টি-20 বিশ্বকাপের স্কোয়াডের মাত্র একজন ঈশ্বধী আছেন এই দলে। এছাড়া বাকি 7 রেগুলার ক্রিকেটার দলে নেই। যদিও টম ল্যাথামের অভিজ্ঞতা, ফক্সক্রফট, নিক কেলি, নাথান স্মিথ ওয়ানডে সিরিজে ভালো করায় ব্ল্যাক ক্যাপদের আসার জায়গাটা এখনো বেশি। সাগরিকার উইকেট ফ্ল্যাট ট্র্যাকই হয় সবসময়, রান হওয়াটাও তাই স্বাভাবিক। সোমবার দুপুর 2টায় শুরু প্রথম টি-20। নাজমুস সাকিব, কালবেলা। টি-20তে বাংলাদেশ দল এখন ধারাবাহিকতার খোঁজে। ক্যাপ্টেন লিটন বেশ স্বাধীনভাবে দলের নেতৃত্বভার সামলাচ্ছেন। জানালেন, চাপমুক্ত হয়েই তিনি এখন দল চালাতে পারেন। মূল লক্ষ্য 2028 টি-20 বিশ্বকাপ। জিনিসটা হচ্ছে যে 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। দেখেন, বোলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করার সুযোগ করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। হ্যাঁ, আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা এইভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশে ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। অবভিয়াসলি একটা জিনিস হচ্ছে, অনেক দিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটে খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না। খেলুক, 2-1টা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেটআপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, 3টাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে। তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। না, সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব। টিম যেভাবে 26-এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। আমার এন্ড থেকে না। এদিকে ওয়ানডে সিরিজ হারলেও টম ল্যাথাম টি-20 সিরিজে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী। সাগরিকার উইকেটে রান দেখছেন ল্যাথাম। বাংলাদেশকে সমীহ করলেও ব্ল্যাক ক্যাপ দলপতির চোখ 3 ডিপার্টমেন্টে ভালো লড়াই করার। স্মরণ করিয়ে দিলেন টি-20 যে কারো খেলা।
Yeah, like I think similar to the one day. So. আমরা টি-20তে ভালো করতে আশাবাদী। আমাদের অনেকে এখন বিশ্বজুড়ে খেলে বেড়াচ্ছে, সবাই টি-20 পছন্দ করে। এই ফরম্যাটে আমরা বেশ অভিজ্ঞ। এই সিরিজে ভালো করতে ছেলেরা মুখিয়ে আছে। Not necessarily naming anyone in particular, but as I said. উইকেট এখনো দেখিনি, তবে অতীতের ম্যাচগুলো দেখে উইকেট নিয়ে যতটা সম্ভব তথ্য জানার চেষ্টা করব। আমরাও কদিন আগে এখানে ওয়ানডে খেললাম, মনে হচ্ছে উইকেটটা ভালোই হবে। 40 ওভারে সাধারণত উইকেট খুব একটা পরিবর্তন হয় না। I think whatever team you play, whether it's now. টি-20 ম্যাচ উইনারদের খেলা। একজন ক্রিকেটার এই ফরম্যাটে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। ফরম্যাট যত বড়, ম্যাচ পরিবর্তন করতে তত বেশি সময় লাগে। এটা টি-20, কয়েক ওভারে ম্যাচ ঘুরে যেতে পারে। ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে এবং ভালো করার আত্মবিশ্বাস আমাদের আছে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের চোটের ঘটনা ঘটছে বেশি বেশি। ছিটকে যাবার মিছিলে যোগ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের আগে এই চোট ভাবিয়ে তুলছে ফ্রান্স ম্যানেজমেন্টকে। একই সাথে কদিন আগে ইনজুরিতে পড়েছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। বিশ্ব ফুটবলের উদীয়মান তারকারা বিশ্বকাপের আগেই একে একে ইনজুরিতে পড়ছে। কদিন আগেই ইয়ামালের চোট, এবার কিলিয়ান এমবাপ্পে চোটে পড়েছেন। ১৭তম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৭তম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু মাইল ফলকে সেই রাতটি তার জন্য দুঃস্বপ্নে পরিণত হলো। রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলের ড্র করার ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরওয়ার্ড। তার চোট রিয়াল মাদ্রিদ তো বটেই, ফ্রান্স জাতীয় দলেও শঙ্কা জাগিয়েছে। ম্যাচের ৮১ মিনিটেই নিজের বদলি হতে চেয়েছিলেন এমবাপ্পে। শারীরিক অস্বস্তি অনুভব করায় ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিং রুমের দিকে চলে যান এমবাপ্পে। তার জায়গায় মাঠে নামানো হয় তরুণ গঞ্জালো গার্সিয়াকে। প্রাথমিক পর্যবেক্ষণে এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকেরা পর্যবেক্ষণ শেষে তার চোটের বিষয়টা পরিষ্কার করবেন আরও বিস্তরভাবে। ম্যাচ শেষে এমবাপ্পের অবস্থা নিয়ে রিয়াল কোচ আরবেলোয়া বলেন, এমবাপ্পের আসলে কি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করলে সব পরিষ্কার হয়ে যাবে। বিশ্বকাপের তো এখন বাকি আর মাত্র ৪০-৪৫ দিন। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে। টানা ৩বার ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ফ্রান্সের সবচেয়ে বড় ভরসার নাম এমবাপ্পে। তার এই চোট দলের জন্য নিঃসন্দেহে বড় একটা ধাক্কা। এদিকে ইয়ামালের ইনজুরি নিয়ে সমর্থকরাও দুশ্চিন্তায়। ইনজুরির কারণে বার্সার হয়ে এই মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না লামিনে ইয়ামাল। স্পেন জাতীয় দলের জন্য আসার কথা হলো ২০২৬ বিশ্বকাপের আগে এই তরুণ তারকা পূর্ণ ফিট হয়ে ওঠার কথা, এমনটাই জানিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পর হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। শুক্রবার গেতাফের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক নিশ্চিত করেন বার্সেলোনার হয়ে লিগের বাকি ৬ ম্যাচে ইয়ামালকে আর পাওয়া যাবে না। ক্যারিয়ারের সেরা সময়ে এমন ইনজুরিতে পড়ায় ইয়ামাল কিছুটা ভেঙে পড়েছেন। এদিকে স্পেনেরও বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব আর উরুগুয়ে। অন্যদিকে ১০ মে ক্যাম্প নুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ লড়াইয়েও ইয়ামালকে ছাড়াই নামতে হবে ফ্লিককে। নাজমুল সাকিব, কালবেলা। বিশ্বকাপে এই যাবৎকালে পর্তুগালের সেরা সাফল্য ২০০৬-এর সেমিফাইনাল। তবে এরপর আর সাফল্যের মুখ দেখেনি তারা। আসছে ২০২৬ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর দলে রাফায়েল রামোস, ব্রুনো ভিতিনিয়া সহ বেশ কিছু তারকার আনাগোনা স্বপ্ন দেখাচ্ছে পর্তুগিজদের। দলটির সম্ভাবনা নিয়ে এবারে থাকছে বিস্তারিত রিপোর্ট। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু এখন পর্তুগাল জাতীয় দল। প্রশ্ন একটাই, এ দলটা কি এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি আবারও সম্ভাবনা নিয়েই থেমে যাবে? সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের গভীরতা এবং কোচিং স্টাইল বিবেচনা করলে পর্তুগালকে এবার বেশ শক্তিশালী দাবিদার হিসাবেই দেখা যাচ্ছে। বর্তমান পর্তুগাল দলকে অনেক বিশ্লেষক তাদের ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড হিসেবে বিবেচনা করছেন। মিডফিল্ডের সৃজনশীলতা, আক্রমণ ভাগে গতি ও দক্ষতা আর রক্ষণ ভাগে দৃঢ়তা, সব মিলিয়ে দলটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ। সবচেয়ে বড় বিষয় হলো এই দলটির আর কোনো একক তারকার উপর নির্ভরশীল নয়, বরং পুরো স্কোয়াড একসাথে পারফর্ম করতে সক্ষম, যা টুর্নামেন্টে অনেক বড় একটি সুবিধা দিবে তাদের। ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের এক কিংবদন্তির নাম। সম্ভবত তার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। বয়সের কারণে তার আগের মতো গতি বা ফিটনেস না থাকলেও
অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার মানসিকতা এখনও পর্তুগালের জন্য বড় সম্পদ। তবে বাস্তবতা হলো বর্তমান পর্তুগাল দলটি এখন আর এককভাবে রোনালদো নির্ভর নয়, যা দলটিকে আরও শক্তিশালী করে তুলেছে। কোচ রবার্টো মার্টিনেজের অধীনে পর্তুগাল এখন খেলছে আধুনিক ও আক্রমণাত্মক ফুটবল। বল দখলে রাখা, দ্রুত আক্রমণ গড়ে তোলা এবং ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি সবকিছুই তাদের খেলায় স্পষ্টভাবে দেখা যায়। তবে বড় ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের পথ মোটেও সহজ হবে না। ফ্রান্স, ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা জিততে হলে পর্তুগালকে দেখাতে হবে সর্বোচ্চ মানের পারফরমেন্স, কৌশলগত দক্ষতা এবং মানসিক দৃঢ়তা। সব দিক বিবেচনা করলে বলা যায় পর্তুগাল 2026 বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দাবিদার। তবে শিরোপা জয়ের জন্য শুধু প্রতিভা যথেষ্ট নয়, দলের সমন্বয়, বড় ম্যাচে পারফরম্যান্স এবং কিছুটা ভাগ্যের সহায়তাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, পর্তুগাল কি এবার ইতিহাস গড়তে পারে নাকি আবারও সম্ভাবনার গল্প হয়ে থাকে। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।